আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো দ্য মোস্ট হরর এক্সপ্রেশন। তো বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে যার কাছ থেকে আমরা প্রথম ঘটনা শুনবো সে আমার দুঃসম্পর্কে একটি মামা হয়। তো সে আমার সাথেই আছে। তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো। তো মামা, আপনি আপনার পরিচয়টা দিয়ে ঘটনাটি শুরু করেন। আমি হৃদয়। আমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার দিতুয়া গ্রামে। তো ঘটনাটি ঘটেছে প্রায় 2015 সালের মাঝামাঝি। আগে বলে রাখা ভালো, ঘটনাটি আমার দাদিকে কেন্দ্র করে আমার সাথে ঘটেছে। দাদির তার ছেলের বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া করত। আর বিষয়টা এমন ছিল, তার ছেলের বউকে দেখতে পারত না। আমি প্রতিদিনের মতো স্কুল থেকে আসার পর আজকেও দেখি ঝগড়া করতেছে বাড়িতে। কিন্তু প্রতিদিন প্রতিদিন দেখতাম কি, যে ঝগড়া করার সময় অনেক মানে বাজে কথা বলতো, সেগুলো দাদি নিতে পারতো না। যাই হোক, পরে আমি দাদিকে বুঝাই ঝগড়া করলে মানুষের ভালো বলে না। যাই হোক, দাদিকে অনেক বোঝায়, আমি আমার রুমে চলে যাই। আমি বোঝাই যে দাদি, তুমি যদি ঝগড়া করো তাহলে তো, যদি ছেলের বউ যদি এই বয়সে চলে যায় তাহলে তোমার কষ্ট হবে এবং মানুষের খারাপ করবে, ভালো হয় না, ভালো চোখে দেখে না। তারপর আমি যখন আমার রুমে আসা, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতেছিলাম। তো হঠাৎ করে আমার যে কাকাতো ভাই আছে, তার চিল্লানির আওয়াজ শুনি আমি। আর বাড়িতে দেখি অনেক লোকজন আসতেছে। আমি বুঝতে পারি নাই প্রথমে কি হয়েছে ঘটনাটা। আমি ভাবছি ভাই যে ওই সকালের মতোই ঝগড়া করতেছে। তো আমি রুম থেকে বেরোনোর পর আমি ওই ছোট কাকাতো ভাইয়ের কাছে যাই। যাওয়ার পরে পরে দেখি যে দাদি গলায় রশি দিছে এবং রশি দিয়ে আত্মহত্যা করছে। পরে আমি খুবই হতভম্ব হয়ে গেছি গে, যেটা কি করছে। পরে আমি, এমন অবস্থা হয়েছে আমার, আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। পরে যাই হোক, তাদেরকে দাফন কাফন করার পর চলে আসি। পরে আসার পথে যখন আমার ছোট ভাইয়ের সাথে দেখা তো ভাই, তারা জিজ্ঞেস করছি যে কি হয়েছিল ঘটনাটা, কারণ ওই প্রথমে ছিল। ওর আমার ছোট ভাই বলতেছিল যে ভাইয়া, দাদি যখন ওই ফাঁসি দেয় তখন আমি দেখতেছিলাম, দরজা খোলা ছিল, কিন্তু আমার ভেতরে এমন একটা অবস্থা হয়েছিল যে কাউরে যে ডাক দিব, জোরে চিৎকার করব, ওই পর্যায়ে আমি ছিলাম না। কারণ দাদির যে অবস্থা ছিল, দাদি অনেক ছটফট করতেছিল বাঁচানোর জন্য নিজেকে, কিন্তু পারে নাই। তারপর বলল যে দাদির নাকি চোখ অনেক বড় বড় হয়ে এমন ভয়ানক হয়েছে, ভয়ানক হয়েছে, চোখ মনে হয় ভেরো আসার মতো, ভারী আসতেছে, এরকম অবস্থা। তো ছোট ভাইয়ের সাথে কথা বলে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর কাকা আর কাকিদের অনেক বুঝাইলাম যে যা বড় হয়েছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করাটাই ভালো। পরে এভাবে গেল বেশ কয়েকদিন। মৃত্যুর প্রায় 3 থেকে 4 দিন পরে আমার কাকার সাথে আর কাকির সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কিরকম ঘটনা ঘটে সেটা হচ্ছে যে কাকা বাজারে কাজ করতো, দোকান করতো আর কি। তো দোকান থেকে আসে, প্রায় এমনিতে আসতো 10টা 11টার দিকে। কিন্তু সেদিন যেহেতু তার মা মারা গেছে, তো সে বলতেছে যে সন্ধ্যার সময় চলে আসবে। তো সন্ধ্যা প্রায় 7টা নাগাদ
হ্যাঁ, কাকা যখন বাড়িতে আসতেছিল, আর কাকা আমাদের আমাদের বাড়িতে ঢোকার মধ্যে দুইটা রাস্তা ছিল, একটা সামনের দিকে আর একটা পিছনে। সামনেরটা হচ্ছে মানে সামনে দিয়ে যদি যায় তাহলে একটু ঘুরতে হয় রাস্তা, আর যদি পিছনের রাস্তা দিয়ে যায় তাহলে একটু শর্টকাট হয়। আর রাস্তাটা এমন ছিল যে যেখানে দাদি মারা গেছে সেখানে যে ঘরটা আছে তার পাশে ঘর আছে আমাদের কাকার, এই দুই ঘরের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ছিল। রাস্তাটা মাঝখানে একটা বড় গাছও ছিল, মানে খুবই ভয়ানক, এমনিতেই অনেক বড় ছিল। তো যাই হোক, 7টা নাগাদ যখন ওই কাকা ওই রাস্তা দিয়ে আসতেছিল, তখন ওই বড় গাছটা পার হয়। পার হওয়ার পর কাকা একটা তার ডাক শুনতে পায়, যে কেউ ডাকতেছে কাকাকে। তো কাকা স্বাভাবিক মনে হচ্ছে যে হয়তো বা কেউ ডাকতেছে কোনো প্রয়োজনে, কোনো কাজের জন্য। পরে কাকা মনে মনে ভাবলো যে যেই ডাকুক করে দেখা হোক, আগে ফ্রেশ, কারণ খুব ক্লান্ত ছিল সারাদিন দোকান করে। তো এই বলে যখন কাকা বাড়ির ভিতরে ঢুকতেছিল, মানে উঠানে গেছে, তখন আরো একটা বার ডাক দিছে। এমন ভাবে ডাক দিছে যে তার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে, যে হয়তো কেউ তারকে ইমার্জেন্সি ভাবে এমন ভাবে ডাক দিছে যে কেউ তার বলতে চাইতেছে কিছু, এইভাবে ডাকটা দিছে। তো কাকা কিছু না ভেবে আবার সে ব্যাগ আসে, ওঠান থেকে পিছনের রাস্তায় আসে। তো আরেকটা কথা বলি যে 2015 সালের আর গ্রামের পরিবেশটা অন্যরকম। কেমন, যে সন্ধ্যা 6টা বাজলেই অনেক অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যায় না। আর শহরে তো 6টা মানে দিনই থাকে, কারণ অনেক লাইট আলো থাকে। আর 2015 সালে কাকার কাছে কোনো ফোন ছিল না, একটা বাটন ফোন ছিল, যেখানে আপনার ওই লাইট ছিল না, যে লাইট জ্বালায় দেখবে যে কে ডাকতেছে। তো যখন সে ব্যাগ আসে, ওই রাস্তায় আসে, তখন আবার একটা ডাক দেয়, কিন্তু তার সামনে যে লোক আছে সেটা দেখতে পায় না। তো দেখতে পায় না, তো তার ফোনের যে বাটন ফোন ছিল সেটা আপনার যে লাইট ছিল না, কিন্তু এমনি আলো জ্বালায়া যাইতেছিল একটু একটু করে। ওর সময় যখন একটু আগাইছে তখন একটা লোককে দেখতে পান, মানে অন্যরকম, মানে ছেলে না মেয়ে কণ্ঠে রাখতেছে সেটাও বোঝা যাচ্ছে না। তো কাকা স্পষ্ট দেখার জন্য আরেকটু যখন আগায়, তখন তার সে ফিল করতে পারে কাকা যে সেই লোকটা তার দিকে আগে আসতেছে। তো কাকা মনে করছে স্বাভাবিক মানুষ, আর ডাকতেছে, আমি আর যাইতেছি, আমার কাছে আসতেছে, কিছু একটা বলবে। আর কথাগুলো এমন ভাবে বলছে, এমন ভাবে ডাক দিছে যে আকর্ষণ করে, যে কিছু একটা বলবে, তাকে কিছু একটা বলতে চাচ্ছে, এইভাবে ডাকটা দিছে। কিন্তু আমার সঠিক মনে নাই যে কিভাবে ডাকটা দিয়েছে। তো যখন আরেকটু আগে গেছে, স্পষ্ট যখন দেখতে পায়, তখন সে দেখে ওই লোকটা অদৃশ্যভাবে দাঁড়ায় আছে। তখন তার কাকার শরীরে একটা স্তম্ভ, একদম স্তব্ধ একটা শরীরে কাজ করে, যে তার শরীর নড়তেছে না, কোনো কিছু বলতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, খালি চোখটা দেখতেছে। কারণ তার ভিতরে তখন একটা মনে হইতেছিল সে এটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা অস্বাভাবিক কিছু। তো কিছুক্ষণের মধ্যে তার এমন একটা অবস্থা ছিল যে হয়তো আর কিছুক্ষণ থাকলে কোনো একটা দুর্ঘটনা ঘটতো, নালা না করুক। তখন কাকা একটু সুস্থতার অনুভূতি পাইয়া জোরে চিৎকার করে, চিৎকার করার পর তখন সাথে সাথে কাকি বাড়ি আসে। ভাই বের আসার পর যখন কাকি যায়, তখন কাকার পিছনের দিকে তাকায়, তাকানোর পর যখন কাকি ডাক দেয়, কাকিকে দেখে, দেখানোর পরে যখন কাকিকে ওই লোকটাকে দেখানোর জন্য সে আবার পিছনের দিকে ঘুরে, তখন ওই লোকটা ছিল না।
টুকটাক ছিল না। তখন কাকি বলতেছে যে কি হয়েছে, কাকা কিছুই বলতে পারতেছে না, কিন্তু নিজের চোখে যে দেখছে সেটাও বলতে পারতেছে না। এতটা অবস্থা হয়ে গেছিল, ভয়াবহ অবস্থা হয়ে গেছিল। আসলে এটুকু যখন কাকার মুখে শুনি তখন ভেবেছিলাম মানে এই পর্যন্তই কাহিনী শেষ হয়ে যাবে, কিন্তু আসলে না। এরপরে আমরা তারপরও স্বাভাবিকভাবে সবাই চলতেছিলাম। এখান থেকে চলে আসার পর তারপর আমরা স্বাভাবিকভাবে চলতেছিলাম। তো আমরা ভাবছি যে হয়তো আর কিছু হবে না। তো হঠাৎ একদিন তার একদিন বা দুদিন পরে, প্রায় দুদিন পরে, এর মধ্যে বলতেছি যে ওই ঘটনা ঘটার পরে আমাদের এলাকায়, আমাদের ওই এলাকায় না, আমাদের যে আশেপাশে মানুষগুলো আছে কেউ আর কি সন্ধ্যার পরে বেরোতো না। এত বড় পরিমাণে ভয় পাইছে, বেরোতো না। সন্ধ্যার আগে যত কাজ সব করতো। তো দুদিন পরে যখন কাকি সন্ধ্যার আগে মাছ, মানে সন্ধ্যা হবে হবে তখন মাছ কাইটা, আর আমাদের গ্রামের একটাই ছিল যে অনেক আগের গ্রাম তো, পুরাতন গ্রাম, তার মধ্যে গ্রামের মানুষ সবাই পুকুরে আর কি সবকিছু সবজি ও মাছ এগুলো থালা বাসন এগুলো ধুতো। ধোয়ার পরে ঘরে আইসা ওই ভালো টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করতো, তারপর সবকিছু করতো আর কি। তো বরাবরের মতোই আবার সে কাকি সন্ধ্যার আগে আগে যখন মাছ উঠে ওই পুকুরে যায়, যখন মাছ ধুতেছিল তখন কাটা মাছ হঠাৎ করে দেখি যে জ্যান্ত হয়ে মাছ খেলতেছে। তখন কাকি মানে ভয় পাওয়া যায়, যে তখনই তার মনের ভিতরে একটা ঝাঁকনা দেয় যে না, এটা আসলে একটা অন্য কিছু হতে পারে। তখন কাকাকে ডাক দেয়, তখন কাকা ধরে, কাকাও যায় একই অবস্থা দেখে। কেউ মানে বিশ্বাস করতেছিল না যে সন্ধ্যার আগে এরকম ঘটনাটা ঘটবে, কিন্তু আসলে মূলত হচ্ছে দাদি কাকিকে দেখতে পারতো না, কাকি শুধু সবসময় ঝগড়া করতো। সম্ভবত এটার জন্য তার সামনে দেখা দিছিল, কিন্তু আসলে ওই কিছু করতে পারে না। কিন্তু যখন কাকা গেছে, যখন কাকাকে, ওই কাকিকে নিয়ে যখন উঠবে আসবে, তখন কাকির পা ধরে টান দেয়। পা ধরে টান দেওয়ার পরে কাকির যে পা একটা অবশ হয়, এখন পর্যন্ত সেই পা ঠিক হয়নি। তো এই ঘটনা ঘটার পরে কাকা কাকি, আমি, আমার মা, আমার বোন, আমার যে আশেপাশের পরিবেশের মানুষ যে আসছে সবাই একটু ভয় পাওয়া যায়। তো আমরা একটু সতর্কভাবে চলতেছিলাম। এর মধ্যে আমাদের বাড়িতে অনেক অনেক জ্বালাতন করতো, অনেক অত্যাচার করতো, কিন্তু কারো কোনো ক্ষতি করতো না। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলি, মানে কিরকম অত্যাচার করতো? অত্যাচারটা করতো মানে দেখা যেত যে রাতের বেলা টিনের উপর দিয়ে কেউ হাইটা যাচ্ছে, কিন্তু কেউ কোনো শব্দ পাচ্ছে না। নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে এরকম করতো। যেরকম ধরেন যদি আমার কাকাকে কেন্দ্র করতো, যখন টিনের উপর দিয়ে হাইটে যেত তখন কাকায় শব্দ পাইতো, আর কেউ শব্দ সাউন্ড কিছু পাইতো না। আর কেউ অনুভূতি করতে পারতো না যে আমি অনুভব করতেছি কেউ আসতেছে, কেউ করতে, কারো না, যে কোনো একজনকে কেন্দ্র করতো। এভাবে অনেকেই এরকম ভাবে ভয় দেখাইছে, অত্যাচার করছে। আমরা মনে করছিলাম স্বাভাবিকভাবে যে এইভাবে বা কয়েকদিন থাকবে তারপরে চলে যাবে, কিছু করবে না। তো এইভাবে ঘটনা ঘটার পরে আর একটা কথা বলে নেই, যে আমাদের যে দাদি ছিল, এই দাদিটা হচ্ছে আমার যে মা, এই মায়ের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। তার নিজের মেয়ের মতো দেখতো আমার মাকে, এবং সব কিছু সব কিছু বলতো আমার মাকে। যেদিন মারা যায় তার ওদিনই সকালবেলায় আমার মায়ের কাছে আসছে, কিছু একটা বলবে মাকে। আম্মু বলতেছে কি বলবেন বলেন, কিন্তু দাদি বলতেছে যা বলার আমি দুপুরে পরে বলবো। কিন্তু আমার মা তো জানতো না যে দুপুরে পরে সে আত্মহত্যা করবে। তো এটা হচ্ছে বলার কাহিনী হচ্ছে এটার, যে এই কথার প্রেক্ষিতে আমাদের উপরে যে ঘটনাটা ঘটছে
আমার জীবনের সেরা, আমার জীবনের প্রথম এবং জীবনের লাস্ট ঘটনা এভাবে ঘটছে আমার। আমি এত পরিমাণে ভয় আমি কখনো পাইনি। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। তো এইভাবে চলার পর প্রায় 8 থেকে 9 দিন পর আরেকটা কথা বলি, আমি 2015 সালে 9ম শ্রেণীতে পড়তাম। তো 8 থেকে 9 দিন পরে আমি যখন স্কুল থেকে আসি, স্কুল থেকে আসার পর আমার রুলস ছিল যে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা অব্দি না পড়া, আর ওই সকালবেলায় ভোরে মানে 4টা থেকে 8টা পর্যন্ত পড়তাম। এটা আমার রুলস ছিল। তো আমি বিকেলে আসতাম 5টায়, 5টা না সরি 4টার দিকে আসতাম। 4টার দিকে আসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু খেলাধুলা করতাম। খাওয়া দাওয়া করে যখন 6টা বাজতো সন্ধ্যা তখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমি পড়তে বসতাম। তো বরাবরের মতো আমি সেদিনও একই কাজ করে আমি 6টার সময় পড়তে বসছি। তো পড়তে বসি, আর আমি যখন পড়তাম তখন দেখা গেল কি আমার যে টেবিলটা ছিল পড়ার টেবিল, সেই পড়ার টেবিলটা হচ্ছে আমাদের যে খাট ছিল এই খাটের পাশে। আমাদের ঘরের রুম ছিল 2টা, এক রুমে আমি থাকতাম, কিন্তু আমার রুমে আমি পড়তাম না। আমি পড়তাম আমার মায়ের যে খাট ছিল রুম, ওই খাটের পাশে, কারণ আমার মা অনেক ঘাট দিত পড়াশোনার বিষয়ে। কিভাবে পড়তাম, আমি যখন পড়তে বসতাম আমার মা আমার পাশে শুয়ে থাকতো। যখন আমি একটু ঝিমাইতাম ঘুমার জন্য তখন মা আমার ডেকে দিত, আর একটু পরে বলতো যে না আমি ঘুমাই না, আমি তো পড়া শুনতেছি, পড়, এরকম কথা বলতো। আর ছোট বোন আমার পাশের রুমে যায় ঘুমাইতো। তো সেদিনও একই কাজ হয়েছে। আমি যখন পড়তে বসি আমার সব কিছু কাজ শেষ করে আম্মা আমার পাশে এসে শুইছে। শোয়ার পর আমার বোন আমার রুমে যায় শুইছে, আমি পড়তেছিলাম। পরে রাত যখন 8টা আনুমানিক 8টা বাজে, আর তখন আম্মু তো সারাদিন অনেক কাজ করতো, ক্লান্ত থাকতো। তো সে দেখা গেল যে 1 ঘন্টায় শুয়ে থাকার পর শুয়ে ঘুমাই যেত, কিন্তু আমি বুঝতাম না। আর মাঝে মাঝে বুঝতাম যে ঘুমাই গেছে, তখন লুকোচুরি করে আমি ঘুমিয়ে পড়তাম, এরকম কাজ ছিল। কিন্তু সেদিন মা 8টার আগে ঘুমাই গেছে, আমি বুঝতে পারছি যে ঘুমাইছে। আমি পুরো ডাক দিনে ঘুমাই। তো যখন আনুমানিক 8টা বাজে তখন কিছু কিছু সিম্পল আওয়াজ আসতো। মানে কিরকম আওয়াজ, যে গরু কুরবানি দিলে গরুর জবাই করার পর যে একটা আওয়াজ আসে গরুর মুখ থেকে, সেরকম আওয়াজ 3 থেকে 4 বার আমাকে ডাক দিছে। ওই আওয়াজটা করছে, আমি সিম্পল মনে করছি যে বাইরে রাত্রেবেলা বাইরে অনেক পোকামাকড় থাকে, অনেক পাখি থাকে, তারা ডাকে। আমি ওই কিছু মনে করিনি। পড়তেছিলাম 10 মিনিট যাওয়ার পর আবার 3-4 বার সেই আওয়াজ করছে। তখন আমার শরীরে কাটা দিছে, শরীরে কাটা, আমার লোমগুলো দাঁড়ায় গেছে। তখন আমি বুঝতে পারলাম যে এটা স্বাভাবিক কিছু না। আমি ভয় পেয়ে আমি আম্মুকে ডাক দিই। আম্মুকে ডাক দিয়ে যখন বসাই, এভাবে 30 মিনিটের মতো বসে থাকে, কোনো সাউন্ড আসে না। ওই যে আমি আপনাকে বললাম না যে যখন যাকে ধরে তখন একজনকে কেন্দ্র করে সবকিছু অত্যাচার করে, সেদিন হয়তো বা আমাকে কেন্দ্র করে এরকম করতেছিল। তো আমি কিছু বুঝতে পারলাম না, কোনো সাউন্ড আসলো না। তো আম্মু বলতেছে ভয় পাইস না, পর আমি শুয়ে আছি, আমি দেখতেছি। পর আমাকে সাহস দিল। আমি বুঝতে পারলাম যে আমাকে সাহস দিল। তো পড়তেছিলাম তখন প্রায় 9টা 9:30 দিকে বাজে। তো একটা বিকট আওয়াজ আসে আমার চালের উপর দিয়ে, আমার টিনের চালের উপর দিয়ে আমার বিকট একটা আওয়াজ আসে।
যেমন ঘরের উপর দিয়ে যদি প্লেন যায়, যে পরিমাণ সাউন্ড আসবে ওই পরিমাণ সাউন্ড আসে। আমি জোরে চিৎকার করে আমি মাকে জড়াই ধরি সাউন্ডটা শুনে। মা বলতেছে কি হয়েছে? আমি বলছি যে টিনের উপর দেখে তখন সাউন্ড করে গেল, অনেক জোরে শব্দ হয়েছে। পরে আমরা তো মাও একটু একটু ভয় পেয়েছি, কিন্তু বুঝতে দিতেছে না। আমি তো পুরো ভয় পেয়ে গেছি। পরে মা বললো কি যে তোর কাকার একটু ফোন দে, কারণ আমার বাবা থাকতো বাইরে। আমার বাবা বাইরে থাকতো, আমাদের ফ্যামিলিতে আমরা তিনজনই ছিলাম। তো কাকাকে যখন ফোন দেয়, কাকাকে বলছি যে কাকা এরকম একটা সাউন্ড হয়েছে, কোনো কিছু হয়েছে কিনা, আর কোনো তুমি শব্দ পাইছো কিনা। পরে কাকা বলতেছে কয় না, আমি তো এরকম কোনো সাউন্ড আসে নাই, কোনো সাউন্ড পাই নাই। তখন আরো ভয় পেয়ে যায় আমার আম্মা, আমি আরো ভয় পেয়ে যাই। আমার ছোট বোনকে ডাক দিই নেই, কারণ সে ছোট, তাকে ডাক দিলে সে আরো ভয় পাবে, আর আম্মা দুজনকে সামলাতে কষ্ট হয়ে যাবে। তো ওই ঘটনা ওইটুকু করার পরে আমি আবারও পড়তে বসি। আম্মু দোয়া কালাম পরে আমাকে ফুদে দিল, এটা একটু স্বস্তি পেলাম। পাওয়ার পর আমি আবারও পড়তে বসি। তখন ঘটনা 10:30, 10:30 যখন বাজে প্রায়, তখন আবার সেই আওয়াজ, ঘুমরানি আওয়াজ। তখন আমি আর কোনো দিকে না তাকিয়ে আমি মাকে ডাকে তুলি। মাকে ডাকা তোলার পর আমি জড়াই ধরি যে মা এই আওয়াজ করতেছে। আমার মানে কি বলবো, আমার মুখ থেকে কথা বেরোতেছে না তখন। আর আমাদের দরজাটা ছিল, আর এতক্ষণ যে আওয়াজ করছে ঘুমরানি আওয়াজটা, সেটা বোঝা যাচ্ছিল না যে কোন জায়গা থেকে আসতেছে। আর শেষ মুহূর্তে যেটা আওয়াজ করতেছে সেটা বুঝতে পারতেছি যে আমাদের দরজা যে পিছনে আছে সেখান থেকে আওয়াজটা আসতেছে। তারপর আমি যখন মাকে জড়াই ধরে বসার পর আমি ওই খাটের দিকে বসি। আর আমাদের দরজাটা ছিল খাটের অপোজিটে। যখন আমি খাটে বসলে আমাদের সামনাসামনি দরজাটা দেখা যায়। আমি খাটের সামনে বসি, আর আমি আর মা দুজনে দরজার দিকে তাকায় রয়েছি। আমার মায়ের সাউন্ড শুনতে পাচ্ছে না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। আমি মাকে জড়াই দিয়ে আমি দরজার দিকে যখন তাকায় থাকতে থাকতে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এরকম কোনো সাউন্ড আসতেছে। আর আমি আর আমার মা দরজার দিকে তাকায় রয়েছি। তো হঠাৎ করে দেখি দরজাটা 1 থেকে 1.5 হাত উপরে উঠে গেছে। উপরে উঠে যায় এমন ভাবে জুড়ে নিচের দিকে একটা ধাক্কা দিছে, পুরা ঘর, ভূমিকম্প হলে কিরকম ঘর নড়ে না, সেরকম ঘরটা নড়ছে। আমি জুড়ে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমাদের বাড়িতে এমন একটা পরিবেশ হয়েছে, যদি একজন মানুষ মারাও যায় তাও কেউ বের হবে না। আমি জুড়ে যখন চিৎকার দিই, কাকা ঘর থেকে বলতেছে কি হয়েছে, কিন্তু কেউ বের হচ্ছে না। আমার মায়ও দেখছে, আমার মায়ও খুব ভয় পাইছে। আমার বোন তো জানেই না। আমি ওইটা দেখার পর আমার সেন্সলেস অবস্থা, আমার মায়ের অবস্থা খুব খারাপ। পরে নিজের কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাস নিয়ে আমার মায়ে বলতেছে যে বাবা তুই একটা আজান দে, জোরে আজান দে। আমার ছোট থেকে কিছু কিছু নামাজ পড়তাম, অল্প অল্প করে শিখতেছিলাম, নামাজ পড়তাম। তখন আমি আজানটা পারতাম। আমি কোনো দিকে চিন্তা না করে আমি আজান দিই। আজান দেওয়ার পর যখন আজান শুরু করি, তখন আমি বুঝতে পারি যে তার ভিতরে কষ্ট চলতেছে। কিরকম বুঝতে পারি? ওই যে বলছিলাম যে যে কোনো একজনকে কেন্দ্র করে অত্যাচার করে, তো আমাকে কেন্দ্র করে সেদিন যখন আজান দেয় তখন অনেক ভয় দেখাইতেছিল আমার।
যে আমি আজানটা না দিই, ভয় থেকে দিচ্ছে। মানে জানালার পাশে আসে, জানালা শব্দ করতেছে, জানালা একাই খুলে একাই মরে, এরকম আমার নিজের চোখে দেখা। এটা আসলে বলে বিশেষ করে করতেছি না। আমার এই যে এখনো শরীরে লোম দিচ্ছে ঘটনা বলার পরে। তো আজান দেওয়ার পর কিছুক্ষণ স্বাভাবিক হয়, প্রায় 12টা অবধি এরকম চলতে থাকে। 12টার পরে একটু স্বাভাবিক হয়। তো স্বাভাবিক হওয়ার পর আমার কাকা সাহস করে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর দেখে যে দুজনের অবস্থা খুব খারাপ। তোর কাকাকে সবকিছু ঘটনা খুলে বলি, পরে বুঝতে পারে যে না এরকম ঘটনা। পরে আস্তে আস্তে একটু সুস্থতা অনুভব করি। সুস্থ অনুভব করার পর তার পরের দিন আমরা 3 দিনের জন্য আমরা বাইরে থেকে চলে যাই। কারণ কাকা বলতেছিল যে হয়তো এরকম করার উদ্দেশ্য হচ্ছে, ওই যে আমি একটা কথা বলছিলাম যে দাদি আমার মাকে একটা কথা বলবে, সেই কথাটা বলতে পারেনি। আমার মনে হয় যে সেই কথা বলার জন্যই বারবার আমার মায়ের কাছে আসে, কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। তো 3 দিন পর যখন 3 দিন যখন আমি বাইরে ছাড়া হই, বাড়িতে আসি না, খুব ভয় পাইছি। আমি তো ছোট ছিলাম, তখন তো বুঝি না। আম্মুকে বলতাম যে আমি বাড়িতে থাকবো না। তো 3 দিন পর যখন আসি, তখন আসি শুনি যে এই 3 দিন অনেক ভয় দেখাইছে। এলাকায় এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের পুরো গ্রামে যে সন্ধ্যার পরে কেউ থাকতো না, কেউ থাকে না। সন্ধ্যার পরে কেউ থাকে না, আর সন্ধ্যার আগে যত কাজ সব সন্ধ্যার আগে। একটা দোকানপাটও খোলা থাকতো না। এইভাবে প্রায় 5 থেকে 6 মাস চলে। ওরা আল্লাহর রহমতে আস্তে আস্তে স্বাভাবিক চলে আসে। আসার পরে এখন আপাতত কোনো কিছু ঘটে না, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন আমরা। এটাই ছিল আমার মূল কাহিনী। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা কি পরবর্তীতে কোনো হুজুরের কাছে গেছিলেন বা কোনো কবিরাজের কাছে? না, আমাদের প্রয়োজন মনে করিনি। কারণ আমাদের যে কাকা ছিল এবং আমাদের দাদি ছিল, তারা একটা পীর সিস্টেম ছিল, তারাই সবকিছু করছে। তাহলে কিন্তু তারাই সবকিছুই করে দিচ্ছে আপনারা কি? কিন্তু তারপরে অনেক দেরি হয়েছে ওইটাকে স্বাভাবিক আনতে, এত সহজভাবে করতে পারা যায়। কারণ তার ভিতরে যে এতটা কষ্ট ছিল, হুম। সে অনেক কষ্ট নিয়ে সে মারা গেছে। তো এই ছিল কি আপনার ঘটনা মূল? এই ছিল আমার ঘটনা।